শুভ অপরাহ্ন। প্রথমেই আয়োজকদের ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ আয়োজনটি করার জন্য। বিশেষ করে এখন বাংলাদেশ এমন একটা সময় পার করছে যেখানে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের জায়গাগুলো অনুসন্ধান করছি। তো সেই ক্ষেত্রে ন্যায্য নগরের ধারণার আলোচনাটি আমাদের জীবনের অনেক ধরনের বিষয়কেই আমাদের সামনে আনবে, যেগুলো হয়তো সংস্কার ধারণাকে আরও বেশি ইনফর্ম করতে সাহায্য করবে। তো যাই হোক, আমি আজকে এখানে কেন, কারণ আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছেন আয়োজকদের মধ্যে, কাজেই বন্ধু কোটায় আমি এখানে জায়গা পেয়েছি হয়তো, যদিও কোটা বিরোধী আন্দোলন হলো রিসেন্টলি। তো সেইখানে আমার মনে হয় একটা দায়িত্ব এসে যায় যে যারা আসলে এখানে আসতে পারেন নাই তাদের একটু প্রতিনিধিত্ব করা। তো প্রথমে আমরা তো জানি বাংলাদেশে আমরা পরিচয়ের রাজনীতির একটা জায়গায় যাই। তো একেবারেই যদি মৌলিক পরিচয় যাই, তো মানুষ হিসেবে প্রথমে হচ্ছে যে একটা পরিচয় হচ্ছে আমাদের বায়োলজিক্যাল যে আইডেন্টিটি, হোমো স্যাপিয়েন্স যেটা বলা হয়। তো এখন আমরা যদি আমাদের বিবর্তনের ইতিহাস দেখি, আমাদের এই বিবর্তনের ইতিহাসটা হচ্ছে যাতায়াতের ইতিহাস। আমরা একসময় পানিতে ছিলাম, তারপরে ডাঙ্গায় এসেছি, তারপরে এই পৃথিবীর সেই দূরবর্তী প্রান্ত, বলা হয় যে আফ্রিকাতে প্রথম মানুষ দেখা গিয়েছিল, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই যে আমরা দেখি না অনেক ধরনের মাছ, যেগুলো খুব ভয়ঙ্কর মাছ, আমরা এখন পত্রিকায় দেখি সব মাছকে খেয়ে ফেলে। তো সবচেয়ে ভয়ঙ্কর যেই প্রজাতি পৃথিবীর জন্য সবচেয়ে ক্ষতিকর, সেটা আসলে হচ্ছে মানুষ। এইটা আমরা হয়তো সবসময় মনে রাখি না। তো প্রশ্ন আসতে পারে যে আমি এই পরিচয়ের কথা বলছি, আমাদের হোমো স্যাপিয়েন্স পরিচয়, হঠাৎ করে যাতায়াতের মধ্যে এটা আসলো কীভাবে? দুইটা জায়গা আমি একটু পরিষ্কার করি। একটা হচ্ছে যে আমাদের নিজেদের আসলে যাতায়াতের অধিকার থাকাটা খুব দরকার, এটা আমাদের হিউম্যান নেচারের সাথে যুক্ত। এবং আমরা যদি আমাদের এক্সিস্টেন্সের স্ট্রাগলটার হিস্ট্রি দেখি, তাহলে বুঝবো যদি আমাদের মোবিলিটি নষ্ট হয়, তাহলে মানুষ হিসেবে টিকে থাকার আমাদের যেই লড়াই, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং সেটা রিলেটিভ টার্মসে তো অবশ্যই আছে, আমাদের এখানে ন্যায্যতার প্রশ্ন আসছে। তো সেটা একটা দিক। আরও দিক হচ্ছে যে আমরা তো মনে করি যে মানুষ হয়তো, যেমন আমরা যদি রিসেন্টলি অনেকেই হয়তো দেখবেন, এরকম একটা স্টাডির কথা বলা হয় যে 100 মাইল রেস যদি করা হতো, তাহলে দেখা যেত যে সবার আগে মানুষ পৌঁছে গেছে। ইভেন অনেক ধরনের প্রতিযোগিতায় 20 মাইল বা 22 মাইল দূরত্বের প্রতিযোগিতায় ঘোড়াকেও মানুষ হার মারিয়ে দেয় হাঁটা বা দৌড়ানোর ক্ষেত্রে। কাজে আমরা কি আসলে জন্মগতভাবে ড্রাইভ করার জন্য ডিজাইন, নাকি আমরা আসলে হাঁটা বা দৌড়ানো এই ধরনের কাজের জন্য ডিজাইন? আমাদের যেই বায়োলজিক্যাল ইভলিউশন, সেই প্রশ্নগুলো আমরা হয়তো ভাবতে পারি। আচ্ছা, এখন আমি যেই বিষয়টি বলছিলাম যে অন্য স্পিসিসের প্রতি আমাদের এই যে জাস্ট আরবানের প্রশ্ন আছে, তা আমরা কি শুধু মানুষের কথাই বলবো? যেই কারণে আমি প্রথমে খেলা চলে বলছিলাম বন্ধু কোটার বিষয়টা, এইখানে তো আসলে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী নাই। কিন্তু আমরা এই যে একটা ভয়ঙ্কর প্রজাতি পৃথিবীতে, যে সবচেয়ে বড় ইনভেসিভ স্পিসিস, যারা পৃথিবীতে পৃথিবীর একটা বড় অংশ আমরা দখল করে ফেলেছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের ফুটপ্রিন্ট নাই। তো আমরা আমাদের মোবিলিটি নিশ্চিত করতে গিয়ে আসলে কি করি, এবং সেটারও দুই একটা উদাহরণ আমাদের বোধহয় মনে রাখা প্রয়োজন। যেমন ঢাকা থেকে এই কক্সবাজার পর্যন্ত রেল লাইন যখন এক্সটেন্ড করার প্রশ্ন আসলো, দেখা গেল যে হাতির যে বিচরণ ক্ষেত্র, তার সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। এভাবে এটা শুধু একটা উদাহরণ যে যখন আমরা বিভিন্ন প্রাণীর তাদের যে হ্যাবিটেট, এই হ্যাবিটেটকে যখন বিচ্ছিন্ন করে ফেলি, তখন আমরা কিন্তু বায়োডাইভার্সিটি বা প্রকৃতির অনেক ক্ষতি করি। কাজেই এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যকার মোবিলিটি বা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গার যাওয়ার অধিকার নিশ্চিত করতে গিয়ে আমরা এই পৃথিবীতে প্রাণের উপর কী ধরনের বিপদ নিয়ে আসছি। তো এর মধ্যেই আমাদের যে প্রধান প্রবন্ধ যে পঠিত হলো, সেখানে পরিষ্কার করে কারের সম্বন্ধে একটা বলা হয়েছে। তা আমি একটা ছোট অভিজ্ঞতা বলবো। অস্ট্রিয়ার একজন প্রফেসর হারমেন নফলেকার, উনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে পড়াতেন। তো উনি একটা চমৎকার জিনিস আবিষ্কার করলেন। আবিষ্কার শুনলে একটু অবাক লাগবে যে জিনিসটা এত সিম্পল যে এটাকে আবিষ্কার বলাটাও মুশকিল। উনি 4 কোণার একটা ফ্রেম বানালেন, কাঠের তৈরি। তো ফ্রেমটা হচ্ছে একটা গাড়ির সমান। তো উনি রাস্তায় বের হলেন গলার মধ্যে ওই ফ্রেমটাকে ঝুলিয়ে, এবং রাস্তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। তো একজন মানুষ এতটুকু জায়গা নিয়ে, এত বড় একটা ফ্রেম নিয়ে রাস্তার মধ্যে চলাচল করতেছে, সবাই বিরক্ত যে এটা আপনি কী করতেছেন? এই যে একটা রাস্তার মধ্যে আপনি একটা মাত্র মানুষ এত বড় একটা ফ্রেম গলার মধ্যে বেঁধে চলাচল করতেছেন। আবার উনি ওই ফ্রেমটাকে নিয়ে রাস্তার পাশে রাখলেন। একটা মাত্র মানুষ, আপনি এতটুকু জায়গা নিয়ে ওখানে বসে আছেন কেন? বলে যে ঠিক আছে, ভালো কথা, আপনি তো এখানে
আপনার কাছে তো এটা খুব অ্যাবসার্ড মনে হচ্ছে, কিন্তু একটা মানুষ, এই মানুষটাই যখন একটা গাড়ির মধ্যে চড়ে যায় আপনার কাছে, তখন ওইটাকে আর অ্যাবসার্ড মনে হয় না। তো এই বিষয়টা তুলে ধরার জন্য উনি যে ছোট জিনিসটা বানালেন, এটা খুবই সাড়া ফেলেছিল মানে অস্ট্রিয়াতে। এবং এটা এমন একটা প্রভাব তৈরি হয়, মানে যেহেতু এখানে অনেকেই আছেন যারা অ্যাক্টিভিজম করেন, এইখানে তখন প্রশ্ন আসতে পারে যে অ্যাক্টিভিজমের ইনোভেশনের জায়গাগুলো কোথায় আসতে পারে। তো সেই ক্ষেত্রে ওই উদাহরণটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু আজকে নিবন্ধেও এই বিষয়টি আসলো, কাজে ওটা আমি একটু উল্লেখ করতে চাইলাম আর কি। আচ্ছা, এখন আরেকটা বিষয়, যে যেহেতু এখানে জাস্ট মোবিলিটিতে বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে আরেকটা দিক হচ্ছে পাবলিক গুড হিসেবে মোবিলিটি বিষয়টা কীভাবে আসতে পারে। তো আমরা একটা ছোট উদাহরণ হিসেবে আমাদের মেট্রো রেলের কথাটা বলতে পারি হয়তো, যে মেট্রো রেল কিন্তু সব শহরেই এর একটা বড় ধরনের প্রভাব থাকে হিউম্যান সেটেলমেন্টের যে স্ট্রাকচার বা প্যাটার্ন যে তৈরি হয় তার উপরে। ফলে এইটাকে আসলে অনেকেই শর্ট টার্ম ইকোনমিক বা ফিনান্সিয়াল রিটার্নের জায়গা থেকে জাস্টিফাই করার প্রয়োজন আছে বলে মনে করেন না, এটা ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি যে মেট্রো রেলের যেই সামগ্রিক ফিনান্সিয়াল যুক্তি, মানে যেটার মাধ্যমে মেট্রো রেল কাঠামোটা দাঁড়ায়, সেটা কিন্তু একটা সাবসিডাইজড সিস্টেম। অর্থাৎ যেই ভাড়াটা নেওয়া হয়, যদিও ভাড়াটা অনেক বেশি, তবুও কিন্তু এটার রেভিনিউর যে কস্ট, মানে এটা রেভিনিউ আর্নিংটা আসলে এটার কস্টটাকে কভার করে না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, সেটা একদিক দিয়ে হয়তো বুঝলাম যে এটার ভালো দিক আছে, অনেকে অনেক দূরে যেতে পারছে, কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছে খুব অল্প সংখ্যক মানুষ যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত। এর মানে হচ্ছে যে এই ভর্তুকি যারা নিম্নবিত্ত মানুষ, তারা কিন্তু এই ধরনের সুবিধা রাষ্ট্রের কাছ থেকে সহজে পেতে পারে না। তাহলে এই জায়গাগুলোতে ন্যায্যতা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এবং ন্যায্যতা প্রতিষ্ঠার আবার আরেকটা প্যারাডক্সিক্যাল দিক আছে, যদি আমরা ওই ভাড়াটাকে বাড়াই তখন আরও উচ্চবিত্তর কাছে এটা কেন্দ্রীভূত হয়ে পড়বে। ফলে এটা কী ধরনের ব্যবস্থার মাধ্যমে অ্যাক্সেসিবল করা যায়, বা এই ধরনের আর কি ব্যবস্থা করা যায় ট্রান্সপোর্টেশনের, যার মাধ্যমে আসলে মোবিলিটি বা অ্যাক্সেস বাড়ানো যায়, সেইগুলো হচ্ছে কিন্তু যে পাবলিক সেক্টর ইকোনমিক্স বা পাবলিক গুড তৈরির প্রসঙ্গতে আমাদের একটু ভাবার সুযোগ করে দেবে। আমরা এখন বাংলাদেশে দেখি যে মানে যেহেতু রোড নির্মাণ অনেক এক্সপেন্সিভ, আস্তে আস্তে করে কিন্তু টোল রোডের দিকে আমরা যাচ্ছি। অনেক রাস্তায় টোল বসানো হয়, অনেক অবকাঠামোতে টোল বসানো হয়, আর অবকাঠামোগুলো কিন্তু নির্মাণ করা হয় আবার জনগণের টাকাতেই। তো যখনই টোল বসানো হয় তখনই কিন্তু এক ধরনের এক্সক্লুশন হয়, একটা গ্রুপ যারা কিনা টোল দিতে পারবে না, তারা ওই ভালো মানের রাস্তাগুলো ব্যবহার করতে পারবে না। তো এই যে আমাদের এই ট্রান্সপোর্ট সিস্টেম বা এই যে পরিবহন ব্যবস্থার এবং যাতায়াত ব্যবস্থার যে রূপান্তর হচ্ছে, এর যে পাবলিক সেক্টর ইকোনমিক্সের যে আর্গুমেন্টগুলো, এগুলো নিয়ে কি আমরা যথেষ্ট আলোচনা করি কিনা। যখন আমরা ন্যায্য নগর বলছি, আমাদের আলোচনাটা কিন্তু একটা স্কেলের মধ্যে আটকে যাচ্ছে। তা আমরা এই স্কেলের বাইরে আরও যেই স্কেলগুলো আছে, যেমন আমি প্রথমে উল্লেখ করলাম স্পিসিস ডাইভার্সিটির জায়গাটা, এখন আমরা যদি বলি যে আন্তনগর যেসব রাস্তা তৈরি হচ্ছে, সেটার পিছনে পাবলিক সেক্টর ইকোনমির ভাবনাটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে এই মানে যেটাকে বলবো ট্রান্সপোর্ট ইকোনমিক্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের নাই। আমরা যদি বিভিন্ন প্রজেক্টে যান আপনারা দেখতে, মানে ভিতরের কাগজপত্র যেহেতু মানে আমরা কনসালটেন্ট হিসেবে কাজ করি, আমাদের দেখতে হয়, সেই সুবাদে আমরা লক্ষ্য করি যে একদিকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসার্ন, রোডের যেই যৌক্তিকতা, সেগুলো আমরা একদিকে দেখি ইঞ্জিনিয়ারিং দিক থেকে, আরেকটা দিক হচ্ছে ম্যাক্রো ইকোনমির দিক থেকে। মাঝখানে এই যে ইকোনমিক জাস্টিস এনশিওর করা, যে টাকাটা কোত্থেকে আসবে, তার ফিনান্সিয়াল যৌক্তিকতাগুলো কি, এগুলোর আমাদের এখানে কোনো স্পেসই এখন নাই যেখানে কিনা এগুলো আলোচনা হতে পারে। এবং লক্ষণীয় বিষয় হলো যে আমরা যখনই সরকারকে উন্নয়ন বিষয়টার স্কোর কার্ড দিয়ে দেখতে যাই, সবার আগে কিন্তু পরিবহন অবকাঠামোগুলো আসে। পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো সবই কিন্তু পরিবহন বা যাতায়াতের সাথে সংশ্লিষ্ট। কিন্তু এই জায়গায় একটা বিরাট ধরনের ব্লাইন্ড স্পট আছে, যেখানে আমরা এই মানে সামাজিক ন্যায্যতার যে অর্থনীতি, সেই জায়গাতে আমরা আলোচনা শুরু করিনি। আমি খুব ডিটেইলে যাব না, কিন্তু দুই একটা উদাহরণ এখানে উল্লেখ করা দরকার। যেমন গত 10-15 বছর ধরে কিন্তু ট্রানজিটের বিষয়টি আলোচনায় এসেছে। এখন আমরা ট্রানজিটের আলোচনার মধ্যে আবার ন্যায্যতা কোত্থেকে আসলো, এই প্রশ্ন আসতে পারে। কিন্তু যখন আপনারা যদি বিভিন্ন সরকারি ডকুমেন্টগুলো খোঁজ করেন, হয়তোবা দেখতে পাবেন যে আমাদের দেশের মানুষের তৈরি রাস্তা কিভাবে অন্য দেশের মানুষ ব্যবহার করবে, তার যেই ফ্রেমওয়ার্ক, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। আমি বলতে চাচ্ছি না যে এটা ব্যবহার করতে পারবো না বা আমরাও আরেক দেশের রাস্তা ব্যবহার করতে পারবো না। ইউরোপে এক ধরনের আঞ্চলিক কাঠামো আছে, সেখানে কিন্তু তারা এক ধরনের শেয়ার্ড
ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে, একই রাস্তা অনেক দেশ ব্যবহার করে, কিন্তু তার জন্য যেই অর্থনৈতিক কাঠামো প্রয়োজন সেই কাঠামোটা কেমন হবে তারা কিন্তু ওইটাও একসাথে আলোচনা করেছে। এবং সেইখানে মূল ধারণাটা ছিল শেয়ার্ড প্রসপারিটির ধারণা, অর্থাৎ যেই প্রসপারিটি সব দেশ একই সাথে শেয়ার করবে। কিন্তু আমাদের এখানে বিশেষ করে সাউথ এশিয়ায় একটা প্রবণতা হচ্ছে বড় দেশ ছোট দেশের সাথে এককভাবে আলোচনা করতে চায় বাইল্যাটারাল ওয়েতে, মাল্টিল্যাটারাল ফ্রেমওয়ার্কটা নষ্ট হয়ে গেছে। কাজে আমরা যদি এই অঞ্চলের মানুষকে এই যে ধরেন জাতি রাষ্ট্রভিত্তিক যে এখন একটা ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করি, মানুষ এইভাবে আলাদা হয়ে থাকছে, সেইটাকে যদি চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু ন্যায্যতার দিকে আমাদেরকে আগিয়ে নেবে। এবং সেইখানে আমাদের কি ধরনের চুক্তি মানে আমরা মিলব কি সত্ত্বে এই আলোচনাটা কিন্তু প্রয়োজন। এবং এইখানে আমরা এখনও মানে খুব স্কেলে একটা নির্দিষ্ট স্কেলে যেন আটকে না থাকি, এই বিষয়টাও আমি একটু মনে করাতে চাই। আর আমার লাস্ট পয়েন্ট এটা দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে যে মানে আমি আসলে বেশ কিছু ডিসকমফোর্টের জায়গা তৈরি করার চেষ্টা করছি আর কি আজকের আলোচনায়। সর্বশেষ যেটা হচ্ছে যে আমরা যখন বলছি ন্যায্যনগর, এটা সবাই মিলে কিভাবে ঠিক করবে। তো আমি ডেমোক্রেসি নেক্সট বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের চিন্তাভাবনা আমার খুব পছন্দ হয়েছে এবং তারাও আসলে প্রথম এটা বলছে এমন না, গ্রিকের একটা মডেল ছিল তারা, যে যখন কোনো আলোচনাটা হয় কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হোক বা আরবান প্ল্যান হোক, সেগুলোতে যেন সবার অংশগ্রহণ থাকে সেটা নিশ্চিত করার জন্য র্যান্ডমনেসের একটা যুক্তি তারা তুলে ধরে, যে সিটিজেন অ্যাসেম্বলির মাধ্যমে এটা ঠিক হবে এবং সিটিজেন অ্যাসেম্বলির সদস্যরা নির্বাচিত হবে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে। এই যে আমরা বন্ধুকোটায় এসে সবাই বন্ধুরা আলাপ করছি, এইভাবে না। তো এইটা অনেক মানে সহজ প্রক্রিয়া না, আমাদের এই ট্রানজিশনটা খুব সহজে হয়তো হবেও না, কিন্তু আমাদের এই ভাবনাগুলোকে একটু একটু করে আনা দরকার, যে কেউ সমাজের যে কোনো প্রান্তের মানুষ তার যে আসলে খুব ভালো মতামত দেওয়ার সক্ষমতা আছে, এই বিশ্বাসটা দিয়ে আমাদের শুরু করতে হবে। তো এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।